প্রত্যেকটা প্রবলেমগুলিকে আগে চিহ্নিত করছে। আমি আগেই বলেছি চিকিৎসা হবে পরে, আগে রোগ নির্ণয় করতে হবে। একেবারে পেট ব্যথা থেকে শুরু করে ওর মাথা চুল কেন পড়ে যাচ্ছে তাও আমাকে বের করতে হবে। আমি আহ্বান করব যে এই জগতের সবচেয়ে বড় অংশীদার হচ্ছেন সাংবাদিক বন্ধুরা, আপনারা, এবং তার মধ্যে সবচেয়ে বড় বার্গেনিং সংস্থা হচ্ছেন আপনারা, বিএফইউজে, ডিউজে, আপনাদের এটা রেজিস্টার্ড। আমি আপনাদের সঙ্গে কথা বলতে বাধ্য এবং আপনাদেরও দায়িত্ব এই সমস্যাগুলিকে তুলে ধরা। সে কারণে কেবলমাত্র সুপারফিশিয়াল বার্গেনিং এর মধ্যে না থেকে এই প্রবলেমের স্ট্র্যাটেজিক ক্যারেক্টারটাকে কিভাবে বোঝা যায় এবং সেইখানে কি করে এনগেজ করা যায়, সেইখানে কি করে আমরা যৌথভাবে কাজ করতে পারি, সেই ব্যাপারে আমি আপনাদের কাছে, আপনাদের সকলকে সামনে রেখে, বিশেষ করে এই ক্যামেরা এবং ফটো জার্নালিস্টদেরকে সাক্ষী রেখে দেশবাসীকেও যুক্ত করতে চাই। আসুন একসঙ্গে মিলে আমরা সমাধান বের করি একটি স্বাধীন গণমাধ্যমের জন্য, একটি দায়িত্বশীল গণমাধ্যমের জন্য। আমাদের যে কোনো স্টেট সিস্টেমে ইনফরমেশন মিনিস্ট্রি হচ্ছে সবচেয়ে পলিটিক্যাল মিনিস্ট্রি। তো তাকে সারাক্ষণই কিন্তু সরকারের পক্ষ থেকে বিভিন্ন তথ্য ও প্রবাহকে অবাধ রাখতে হয় এবং সরকার যে সমস্ত তথ্যগুলি তৈরি করছেন, তার সেবা, তার তৎপরতা, তার কর্ম, সেগুলিকে তুলে ধরছেন। অথবা যদি কোনো কারণে কোনো ভুল তথ্য ছড়িয়ে পড়ে তাহলে সেটাকেও একটা প্রপার ম্যানেজমেন্টে আনতে হচ্ছে। আর এখন তো ডিজিটাল সিস্টেম হওয়ার কারণে, ইন্টারনেটের হওয়ার কারণে এক মুহূর্ত লাগে একটা বড় ধরনের অপতথ্য বা ভুল তথ্য ছড়িয়ে পড়তে। এবং একটা ভুল তথ্য, অপতথ্য যদি মাত্র 5 ঘন্টাও যদি প্ল্যাটফর্মে ভেসে বেড়ায়, সে কারণে যে 2-একটা দুর্ঘটনা ঘটে যাবে না, দেখা গেল পরে আবিষ্কার হলো যে পুরোটাই একটা ভুয়া, কিন্তু ততক্ষণে দেখা গেলো যে 2টা লাশ হয়ে গেছে, ততক্ষণে দেখা 3টা লাশ হয়ে গেছে। তো ইটস এ নিউ চ্যালেঞ্জ ফর দিস ইকোসিস্টেম। আবার এখানে ধরেন আগের মতো যদি আমরা বলতে যাই নিয়ন্ত্রণ হবে না, নিয়ন্ত্রণ হবে না, নিয়ন্ত্রণ না হলে থামবে কিভাবে? এটাকে তো থামাতে চাইলে তো কোনো এক ধরনের নিয়ন্ত্রণ লাগবে, তাৎক্ষণিক একটা ক্ষমতা লাগবে এটাকে অন্তত থামাও, যেহেতু আমি বুঝতে পারছি এটা একটা দিকে যাচ্ছে। তাহলে সেই ক্ষমতাটাকে চর্চা করার ক্ষেত্রে যাতে এই অজুহাতে আবার প্রকৃত সুস্থ সাংবাদিকতা যাতে চ্যালেঞ্জের মধ্যে না পড়ে, আবার সেটাও খেয়াল রাখতে হবে। এইভাবেই কিন্তু নানান রকম অংশীদারদের নানান রকম একটা কনফ্লিক্টিং সিনারিও এর মধ্যে আছে। ফলে ইটস এ নিউ প্রবলেম এবং এই নিউ প্রবলেমের সলিউশনটা অবশ্যই হবে নতুন। ভাইরাস যদি নতুন হয় তার অ্যান্টিভাইরাসটাও তো নতুন হইতে হবে, পুরোনো অ্যান্টিভাইরাস দিয়ে তো কাজ হবে না। তা আমি সেই কারণে আপনাদেরকে আহ্বান রাখলাম যে অংশীদারদের মধ্যে আমি সবচেয়ে কার্যকরী অংশীদার যেহেতু আপনাদেরকে মনে করি, আপনাদের উপরে ভর করেই তথ্য প্রবাহ চলে, আপনাদের উপরে ভর করেই পত্রিকা মালিকরা ব্যবসা বাণিজ্য করেন, আপনাদের উপরে ভর, আপনাদের পেশাকে ঘিরেই প্রেস চলে, এটা চলে, ওইটা চলে। এমনকি ফেসবুক, ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কিছু করে না, সংবাদ উৎপাদন করে না আপনারা। শুধু ওই প্ল্যাটফর্মটা ব্যবহার করার কারণে সে আবার বলে যে তুমি যদি আমার প্ল্যাটফর্মে তুমি যদি এই সংবাদ প্রবাহ করো তাহলে তোমার টাকা দিব। আরে সংবাদ উৎপাদন করলো হচ্ছে মিডিয়া হাউস, আর ছড়িয়ে বেড়ালাম আমি জহিরুদ্দিন স্বপন, টাকা পেলাম আমি ফেসবুকের কাছ থেকে, পরিশ্রম করলে কিন্তু আপনারা নিশ্চয়ই আপনারা কমিউনিকেট করতে পারছেন আমার এই তথ্যটা। টাকা তো আমি পাচ্ছি ফেসবুকের কাছ থেকে, বিকজ আমি 10 লাখ ছড়িয়ে বেরিয়েছি। কিন্তু কি ছড়িয়ে বেরালাম? আপনার তৈরি করা সংবাদ। এবং আপনাকে দিয়ে সংবাদ তৈরি করার জন্য সেটা মিডিয়া হাউস কোনটা, ইন্ডাস্ট্রি কোনটা, হয়তো আপনি যে হাউসে কাজ করেন তারা। তাহলে আমিও কিন্তু একটা ফাও লোক, সোশ্যাল মিডিয়াও কিন্তু ফেসবুক বলেন, বিল গেটস বলেন, আর অন্য কাউকেই বলেন, সেও কিন্তু একটা ফাও লোক। মাঝখানে কিন্তু এই ব্যবসা তৈরি হয়ে যাচ্ছে। যদিও বাই দিস টাইম অস্ট্রেলিয়াতে এবং ইউরোপে এই ব্যাপারে পরীক্ষামূলক আইন চলছে, নিশ্চয়ই আপনারা জানেন সবাই। আমরাও একটু পরীক্ষা করার কাজে হাত দিয়েছি যে কিভাবে কি করা যায়। তো এরকম একটা জগতে আবার এটাকে তো টেকনোলজির এই ক্ষমতা, সম্ভাবনা এবং বিকাশকে নাকচ করার ক্ষমতা তো আমাদের নাই। আমি হাজারবার বললেও আমার উঠতি বয়সের আমার ছেলে মেয়ে সে তো এই ডিভাইস ব্যবহার বন্ধ করবেন না। বলে আমরা তো এখানে ঢুকে পড়েছি। আমি যোগ করে একটা কথা বলি যে মানে এটা নিউজ ইনফরমেশন আকারে নিয়েন না, এটা জাস্ট একটা হালকা কথা বলছি আর কি। যে আমরা ছোটবেলায় দেখতাম যে নবদম্পতিদের জন্য সবচেয়ে মানে কাঙ্ক্ষিত মুহূর্ত হচ্ছে কখন সে তার প্রিয়তমা স্ত্রীকে নিয়ে অথবা তার স্বামীকে নিয়ে দরজা আটকায় তারা তাদের ব্যক্তিগত সংলাপে যাবেন, তাই না? এবং ওই মুহূর্তটা দ্বারা আমরা আশেপাশে থাকতাম, তাদের জন্য খুব মজার ব্যাপার ছিল, যে এটা একটা চমৎকার একটা প্যারাডাইম শিফট হয়ে গেল আর কি।
যেটা এতদিন ছিল একটা অপরাধ বৈবাহিক সম্পর্কের কারণে, এটা একটা চমৎকার, একটা আনন্দের বিষয়। সেই আমলের দরজা আটকালেই সব গোপনীয়তা নিশ্চিত হয়ে যেত। এখন দরজা আটকালেন বটে, কিন্তু হাজবেন্ডের হাতে হচ্ছে ফেসবুক, সোশ্যাল মিডিয়া নিয়ে একটা দিয়ে ঢুকছে, সেও ঢুকছে। বলেন কোনো গোপনীয়তার ওখানে কোনো প্রশ্ন আছে? আর কোনো গোপনীয়তার কোনো অর্থ আছে? অতএব খিল দিলেই কিন্তু আর গোপনীয়তা হয় না। অতএব গোপনীয়তার সঙ্গেও কিন্তু এখন পরিবর্তন হয়ে গিয়েছে। আমি যখনই বলবো গোপনীয়তা, গোপনীয়তা বলতে আগে বুঝতাম দরজা আটকালেই গোপনীয়তা, এখন কিন্তু আর সেই গোপনীয়তা নাই। এমনকি অনেক গোপনতম, অন্তরঙ্গতম এবং একান্তই ব্যক্তিগত মুহূর্তগুলিকেও কে কত বেশি লিক করতে পারে এবং সোশ্যাল মিডিয়া এটাকে কত বেশি ছড়িয়ে দিতে পারে, সেটাও কিন্তু একটা ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে। আপনারা জানেন বোধহয় যে পৃথিবীতে এখন সবচেয়ে বেশি টার্ন ওভার হচ্ছে পর্নো ইন্ডাস্ট্রিতে, এবং তার প্রধান কাজই হচ্ছে মানুষের অগোচরে তাকে ফাঁকি দিয়ে তার ব্যক্তিগত গোপনীয়তাকে চুরি করা, লিক করা। বিভিন্ন হোটেলে, রেস্টুরেন্টে, এখানে সেখানে, টয়লেটে আপনার একদম মানে ফাঁদ পেতে বসে আছেন। বিশেষ করে আপনার থার্ড ওয়ার্ল্ডের এটা হলো থাকে, দেন এটা বিক্রি হয় আবার ফার্স্ট ওয়ার্ল্ডে। পর্নো ইন্ডাস্ট্রি এত পাওয়ারফুল এবং এত বিশাল টার্ন ওভার।